বেরিয়ে গেল, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে কোনো বদল নেই। মানে এখন তো এই ধরনের পোস্টকে এডিটও করতে পারা গেছে। তাহলে তো ওনারা স্বামী শব্দটাকে আটকে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে একটি পোস্ট করতে গিয়ে যেভাবে স্বামী রামকৃষ্ণদেব বলেছেন, এটা প্রমাণ করে যে বাংলার প্রণম্য ব্যক্তিত্ব, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ধর্ম ওরা জানেন না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী রামকৃষ্ণদেব নন। স্বামী শব্দের প্রয়োগটা বহু সন্ন্যাসীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারণে নয়। সেখানে ঠাকুর শব্দটি প্রযোজ্য। আর রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য স্বামীজিরা, তারা সন্ন্যাস জীবনে প্রবেশের সময় নামটা তার আগে স্বামী শব্দটা যোগ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে স্বামী রামকৃষ্ণদেব বলেছেন ঠাকুর রামকৃষ্ণদেবের বদলে, অবশ্য ওনাদের আবার কনফিউশন হওয়া স্বাভাবিক। ওনারা তো আবার ঠাকুর বললে না রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে ফেলে। বঙ্কিম দা, মাস্টার দার বদলে মাস্টার সূর্য সেন। কখনো কেউ বলে বসছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল। একের পর এক মনীষীকে অপমান করে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন পয়েন্ট আউট করে দিলেন, প্রধানমন্ত্রীর উচিত ছিল অবিলম্বে সংশোধন করা। স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণদেব শব্দটা যায় না, হয় না। রামকৃষ্ণদেব আমাদের সকলের পরম পূজনীয়। তিনি পারিবারিক জীবনে থাকা পূজারী। তার মৃত্যুর পর যখন তার শিষ্যরা মিলে মঠ মিশন তৈরি করে স্বামী বিবেকানন্দ বলে, কাকে বোঝাবে জানেই না। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর। এই ঠাকুর শব্দটার গভীরতা, উচ্চতা, ব্যাপ্তি, তার ধারক বাহক হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। প্রধানমন্ত্রী ভুল করেছেন। তার যারা লিখে দেয়, টেলিপ্রম্পটার লিখে দেয়, পোস্ট লিখে দেয়, কিছুই জানে না। এবং আরো অপরাধ হচ্ছে সেটা সংশোধন না করা। বলছি যে সুকান্ত বাবু নিয়ে বলছেন যে 2025-এও বিভিন্ন নেতারা স্বামী রামকৃষ্ণ বলেছেন, আপনারা তখন ইস্যু করেননি কারণ ভোট ছিল না, এখন ইস্যু করছেন কারণ ভোট আছে। বোকা কথা। সুকান্ত মজুমদার আগে বলুন তো, উনি নিজে স্বামী রামকৃষ্ণদেব এই শব্দটা বলেন কিনা, নাকি ঠাকুর রামকৃষ্ণদেব বলেন? কে কবে করেছে তার কোনো ঠিক ঠিকানা আছে? বিজেপির কে কি বললো কেউ খেয়াল রাখে? ওরা কবে কতদিন বাংলা নিয়ে মাথা ঘামিয়েছে, এখন ভোট বলে তো ওদের নেতারা আসছে। স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণদেব চায় না সুকান্ত মজুমদার। আরে একটু তো লজ্জিত হন। স্বামী বিবেকানন্দ আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এটা কিভাবে জাস্টিফাই করবেন? স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণদেব, আপনারা বলে বসছেন স্বামী রামকৃষ্ণদেব, আবার সেটাকে জাস্টিফাই করছেন, তার সঙ্গে ভোট মেশাচ্ছেন। এটা তো মহা মুশকিল। চোখের উপর যদি দেখা যায় প্রধানমন্ত্রী একটা এত বড় ভুল বিকৃতি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে বলছেন, তাহলে সেটাকে সংশোধন করাবার জন্য বলা হবে না? ক্যানিং পূর্বে তৃণমূল নেতার শপথ নিয়ে তার বিরুদ্ধে তৃণমূল নেতা কাইজার আহমেদ অভিযোগ করছেন যে সুপারি পিলার দিয়ে তাকে হত্যা চক্রান্ত করছেন। সব বলতে পারবো না, জানি না, বলতে পারবো। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন ভাই। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু এসে যায় না, মারছে মুসলিম, মরছে মুসলিম,
তাতে একটা আটটা মূল্যে ওনার কিছু যায় আসে না। আমাদের জন্য যখন প্রয়োজন ছিল আমাদেরকে ব্যবহার করছে। সম্পূর্ণ ভুলভাল কথা। এখানে তৃণমূলের রাজনীতিটা হচ্ছে উন্নয়নের রাজনীতি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষকে নিয়ে সমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা পৌঁছে দিয়ে সবাই মিলে এগিয়ে যাওয়া। এখন কার কোথায় কোন ব্যক্তিগত ইন্টারেস্টে হাত পড়লেই তখন তারা এইসব হিন্দু মুসলমান শুরু করে দেন, এই ধরনের কথাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এই অন্য দলে যাওয়ার কোনো এইসব একদম চিত্রনাট্যে ফেলা জিনিস, এসব চিত্রনাট্যে ফেলা জিনিস। কারা অক্সিজেন যোগাচ্ছে, কাদের পরামর্শে বলছেন, সেগুলো দুদিন বাদই হয়ে যাবে। প্রতিকূল রহমানের মুখে রাজনীতি শুরু হয়েছে। নির্বাচনের আগে শাসক বিরোধী প্রচারের জন্য বঙ্গ বিজেপি একটা বইকে হাতিয়ার করেছে, এবং সেখানে ওই 30 পাতার বইয়ে মহিলাদের অবস্থা, রাজ্য বেকারত্বের পরিসংখ্যান, স্বাস্থ্য পরিকাঠামো এসব নিয়ে যাচ্ছে। লাভ হবে? কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে রাজ্যে তথ্য পরিসংখ্যান যেগুলো কেন্দ্রীয় সরকার পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে উন্নয়নের, এবং সেটা 34 বছরের বাম সরকারের থেকে অনেক এগিয়ে, এবং অন্য রাজ্যের বিজেপি ডবল ইঞ্জিন সরকারের থেকে এগিয়ে। ফলে মানুষ যেটা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অর্জন করছেন, সেই কুৎসা বিকৃত প্রচারে, বিজেপির প্রচারে, বিরোধীদের প্রচারে মানুষ কোনো অবস্থাতেই প্রভাবিত হবে না। আপনারা যে গ্রামে গ্রামে তথ্যচিত্র দেখানোতে আরো জোর দিচ্ছেন, কেন্দ্রীয়ভাবে প্রত্যেকদিন রিপোর্ট নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তথ্যচিত্র নিয়ে পৌঁছানো সহজ? সমস্ত ভাবেই পৌঁছানো হচ্ছে। তথ্যচিত্র চলছে, সরাসরি জনসংযোগ চলছে, প্রচারপত্র চলছে, বৈঠক চলছে। পার্টি যা কর্মসূচি দিয়েছে সেগুলি তো হচ্ছেই, তার সঙ্গেও এলাকার পরিস্থিতি অনুযায়ী সবাই মিলে একটা নিবিড় জনসংযোগ চলছে, এবং এটা সারা বছরের জনসংযোগ। তার সঙ্গে এবার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছেন, যুব সাথী দিয়েছেন, বা আরো একাধিক ক্ষেত মজুরদের জন্য এই এতগুলি ইতিবাচক ভাবনা এবং পদক্ষেপ রয়েছে, ফলে এগুলো মানুষ আরো বেশি করে সাড়া দিচ্ছেন তাতে। পজিটিভ এই ফিল্মকে হাতিয়ার করছে বিজেপি শিবির। অগ্নিমিত্র পাল এবং দক্ষিণ ঘোষের উদ্যোগ চলচ্চিত্র উৎসব করছেন তারা। তো এটা নিয়ে কি বলবেন? আপনারা যখন লক্ষ্মীর ঘরে করলেন, পাড়ায় পুজো এবং ওরা ওদের তো মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ফলে ওরা এই ধরনের কিছু এদিক ওদিক তৈরি করে কিছু ফিল্ম দেখাবে। ওদের হয়তো সাবধানে যেন ফিল্মটা দেখায়, আবার অন্য রাজ্যের ছবি, সিনেমার ছবি, তামিল ছবি, তেলেগু ছবি, বিদেশের ছবি, এইসব ফুটেজ যেন আবার যোগ করে না দেয়, সেগুলো যেন খেয়াল রাখে তার মধ্যে। আর ফলে এইসব মানুষের উন্নয়নে নেই। বাংলার মানুষের টাকা আটকাবে, বাংলার ভাষাকে অপমান করবে, বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে মারবে, পরিচয় এবং নাগরিকত্বর নামে বৈধ নাগরিকদের লাইনে দাঁড় করাবে। তো মানুষ এমনিতেই ওদের প্রত্যাখ্যান করেছে। তো এইসব করে কি হবে? আমি তো বলছি, এত কিছু একটা কোথাও দেখাতে পেরেছেন? এই যারা ফিল্ম করছেন, এই যে মানুষের হয়রানি নির্বাচন কমিশন করলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এত মানুষ লাইনে হিমশিম খাচ্ছেন। তৃণমূলের তো কিছু ওয়ার্কার লিডারকে দেখা গেছে তারা জল, বসার ব্যবস্থা, বিস্কুট এসব করেছেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। একজন বিজেপি নেতাকে দেখেছেন এদের পাশে গিয়ে দাঁড়াতে? তারা আজকে বসে বসে সিনেমা, ডকুমেন্টারি তৈরি, গল্প শোনাচ্ছে। হিম্মত হয়নি তো একটাও হিয়ারিং এর লিস্ট লাইনে গিয়ে দাঁড়াবার। তোমাদের যদি এত নিবিড় জনসংযোগ, এই যারা ফিল্ম দেখাবার উদ্যোগ নিচ্ছেন, লাইনে গিয়ে একবার দাঁড়ালেন না কেন? কত মহিলা দাঁড়িয়েছিলেন, মহিলা বিধায়ক বিজেপির, কয়েকটা জলের বোতল নিয়েও তো যেতে পারতেন। তারপর ওই ওই যিনি নানা রকম কমেডি দিয়ে করেন, তো নানা রকম লাইনে তো গিয়ে যেতে পারতেন। তো এত জায়গায় মানুষ দাঁড়িয়েছিল, জনসংযোগ একবার মনে হলো না সেই মানুষগুলোর কাছে যাই? যাননি কেন তখন? প্রতিকূল রহমান তিনি সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একের পর এক তোপ যাচ্ছে। এই আন্তর্জাতিক শৃঙ্খলা নেই, তাকে কোনটাসে করে রাখার চেষ্টা হয়েছে, এবং সিজন ভট্টাচার্যের মতো নেতা রাজ্যের যোগ্যতা আছে তাকে চেপে দেওয়া হচ্ছে।
আজকে প্রতিকূল সৃজনকে নিজের সপক্ষে টেনেছেন এবং বলছেন যে সৃজনকেও কার্যত কাজ করা থেকে বিরত রাখা। এটা অন্য দলের ব্যাপার, সিপিএম এর ব্যাপার, এবং সিপিএম একটা বিরল প্রজাতির দল যে লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য এবং রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে। কিন্তু ওখানে কিছু পুরনো আদর্শ নিয়ে চলা কিছু লোকজন আছেন এখনো, তো তাদের অসুবিধা হচ্ছে সিপিএম এর এই সুবিধাবাদী রাজনীতি, শ্রেণীচ্যুতি, সুবিধাবাদী নীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঘুরিয়ে হাত মেলানো। যারা প্রশ্ন তুলতে আজকে তো দেখলাম সিপিএম এর ছাত্র নেতা বলছেন সিপিএম এ ভয়ের পরিবেশ। সেলিম সাহেবকে বোধহয় প্রায় গব্বর সিং এর সঙ্গে এটা তুলনা করলেন। দারুণ ব্যাপার, এটা রোমাঞ্চকর ব্যাপার। সিপিএম এগুলোর তো উত্তর দিতে হবে, তাদের ব্যাপার, তাদের দলের ব্যাপার। কথায় কথায় তৃণমূলকে সমালোচনা, কথায় কথায় অন্যদের নিয়ে টিপ্পণী, যে রাজ্য সম্পাদক এবং তাদের কিছু পেয়ারের লোককে নিয়ে, যাদের সঙ্গে তৃণমূল স্তরের কোনো সম্পর্ক নেই, আছে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, তাদের তোল্লা মেরে বড় বড় কথা বলবে, লোককে অপমান করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী স্কিমগুলো নিয়ে মানুষকে ভুল বোঝাতে নামবে। আজ এর বাড়ি, কাল ওর হোটেল, সুবিধাবাদী জোট করতে যাবে নিজেদের এমপি এমএলএ হওয়ার জন্য। সেখানে যেসব ওদের কমরেডদের সঙ্গে মিলছে না, যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না, সেটা তারা বলছেন। একটা জিনিস হচ্ছে, প্রতিকূল কি করবেন না করবেন সে তাঁর ব্যাপার, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু সিপিএম দলটার ভেতরে যে কোনো গণতন্ত্র নেই, একটা গোষ্ঠীবাজ দল। নতুন প্রজন্মের কিছু ফেরেববাজকে সামনে দু একজনকে বসিয়েছে আর বাকিদের সরিয়ে রেখেছে। ওদের কেন খারাপ লাগবে না? ওইসব নাম দিয়েছে, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, এইসব নাম যাদের দিয়েছে, তাদের দু একজনকে ডেকে ডেকে কানে কানে ফিসফিস করে বলে দিচ্ছে 6 মাস আগে, এবারে যদি জমানত জব্দ ঠেকাতে চাও তাহলে এখনই তোমায় বলে দিচ্ছি ওই এলাকায় উত্তরপাড়ায় গিয়ে গলি গলি ঘোরো। আর যারা সত্যিকারের কাজ করছে তারা জানে না তারা আদৌ সিট পাবে কিনা, কোথায় দাঁড়াবে ইত্যাদি। পেয়ারের লোকদের আগে আগে বলে দেওয়া হচ্ছে ওই এলাকায় সময় দাও, ওই এলাকায় সময় দাও। কেউ 22 লাখি গাড়ি চড়ছে। প্রতিকুর রহমানকে আমি, দেখুন, প্রতিকুর অন্য পার্টি করেন এবং তিনি হয়তো আমাদের বা আমার বিরোধী, বাট আমি যেটুকু শুনেছি উনি যে কমিটমেন্ট নিয়ে তাঁর দলটা করেন। আমি যেটুকু শুনেছি, ওকে তো কেউ ভালোবেসে 22 লাখ টাকার গাড়ি দিলে উঠবে না, কারণ এটা অভিমুখ, এটা শ্রেণী চরিত্র। 22 লাখ টাকার গাড়িতে ঘুরবো, দামি ব্র্যান্ডেড জামা পরবো, সকাল দুপুর রাত ফিল্মের পার্টিতে গিয়ে পোস্ট করব, এগুলো এক শ্রেণীর লোক, 2-3 4 জন সিপিএম এ এই কালচারে নাচছে আর তাদেরকে তোল্লাই মারছে আলিমুদ্দিন স্ট্রিট। আর যারা জেলায় জেলায় এখনো খানিকটা কাজ করার চেষ্টা করছে তারা আইসোলেটেড। তো ফলে তারা নতুন করে সব ভাববে, প্রশ্ন করবে। চিঠি ফাঁস এবং বিমান বসুর সঙ্গে ফোনের কথাবার্তার ফাঁস, তাতে প্রতিকূল বলছে যে এক্ষুনি আমার মোবাইল ফোন দিয়ে দিচ্ছি, ফরেন্সিক করুন। সাহস থাকলে যারা রাজ্য কমিটিতে যে আলিমুদ্দিন স্ট্রিটে বসে আছে, তাদের সাহস থাকলে তারা মোবাইল ফোনগুলো ফরেন্সিকে পাঠান। আমি নিজে বলছি তো, আমি প্রতিকূলের ইস্তফা যে আমি পোস্ট করেছি, আমি তো পেয়েছি ওদের শিবির থেকে। আমি নিজে বলছি যে আমি যে প্রতিকূলের চিঠি আমি পোস্ট করেছিলাম সেদিন সকালে, আমি তো ওদের শিবির থেকেই পেয়েছি। প্রতিকূল তো দেননি, প্রতিকূলের সঙ্গে আমার কোনো আলাপ পরিচয়ও নেই। তো ফলে আমি তো ওদের শিবির থেকেই পেয়েছি এটা। এবং প্রতিকূলের সমর্থনে ওদের শিবিরে প্রচুর, মানে রাজ্য কমিটি থেকে, জেলা সম্পাদক মন্ডলী, জেলা কমিটি থেকে, জোনাল কমিটি থেকে, বুথ ইউনিট পর্যন্ত লোকজন আছে, যারা আজকে ওইসব ফেসবুক ফেরতবার যেগুলো, সেগুলো তো কোনো ইউনিট, কলেজ বা জোনাল কোনোদিন কেউ একটা সেক্রেটারি হয়ে উঠে আসেন। প্রতিকূলের পেছনে পার্টির মধ্যে একটা ভালো সাপোর্ট আছে।
রফিকুর রহমান তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন যে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই ছিল দেখার মতো। প্রতিকুর রহমান এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি প্রশংসা করে থাকেন, বাস্তব কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। এই কথাটা তো মানিক সরকারও বলেছেন, ওদের সিনিয়র নেতা, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে বেনজির ভাবে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের এই ভুল ভাল পয়েন্টগুলোকে তুলে ধরে এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় করে এনেছেন। এ তো মানিক সরকার খোলাখুলি করেছেন, প্রতিকূল বাস্তব কথাটা বলেছেন। তাহলে এর জন্য যদি সিপিএম প্রতিকূলের গায়ে অন্য তকমা লাগাতে যায়, তাহলে সেই তকমা তো তাহলে মানিক সরকারের এগেনস্টেও মানে এরা কোনোদিন লাগিয়ে দিতে পারে। মানিক বাবু তো অনেস্টলি বলেছেন, মানিক সরকার একজন আদর্শবান সিপিএম ত্রিপুরা। নৃপেন চক্রবর্তীর ভাবশিষ্য, আজকের এই ফেসবুক ফেরত বাইরা ভাবতেও পারবে না নৃপেন চক্রবর্তী কি ছিলেন, মানিক সরকাররা কি ধরনের মানুষ। বঙ্গ সিপিএম এর সঙ্গে ত্রিপুরা সিপিএম এর অনেক তফাৎ আছে। প্রতিকুর সাথে এটাও বলেছেন যে যখন মুখ্যমন্ত্রী লড়ছেন এসআইআর এর বিরুদ্ধে, তখন পিনারাই বিজয়নেরও এটা নিয়ে লড়া উচিত ছিল, তিনি কিন্তু লড়েন না, সেটা তার ব্যাপার, তাদের দলের ব্যাপার, সব ব্যাপারে আমরা কেন মন্তব্য করব? যেটা ওটা ওদের একজন কমরেড যে যথেষ্ট দায়িত্বশীল পদে কাজ করেছে, তার দল পরিচালনার কিছু লোককে নিয়ে সমস্যা হচ্ছে, প্রশ্ন তুলতে গেলে আইসোলেটেড। আমি তো দেখলাম যেটা বলেছে যে এত বড় একটা ওদের ওই সিপিএম বাঁচাও যাত্রা না কি হয়েছিল, বাংলা বাঁচাও হতে পারে না, সিপিএম বাঁচাও যাত্রা। বাংলা বাঁচাও তো ওরা বলছে, আসলে তো এটা সিপিএম বাঁচাও যাত্রা। তো সিপিএম বাঁচাও যাত্রা যেটা হয়েছিল, তাদের বলছে এত লোককে নেওয়া হয়েছে, সৃজন ভট্টাচার্যকে নেওয়া হয়নি, উনি বলছিলেন। এবার সৃজনের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, কিন্তু যদি দু একজন নতুন প্রজন্মে যে যার পার্টি করে, সে পার্টি কেউ সফল বড় পার্টি, কেউ হতে পারে হয়তো এক সময় সফল ছিল, এখন তার খারাপ সময়, কিন্তু যদি কোনো ভালো কোয়ালিটির রাজনৈতিক সহকর্মীকে দেখে গোষ্ঠীবাজির কারণে বাদ যেতে, তো তাহলে সেটা তিনি বলেছেন। এবার তার জন্য যদি তিনি গব্বর সিং এর রোষে পড়ে গেছেন, বিরাট ব্যাপার। সিপিএম পুরো এখন রামগড় কা সিপিএম এ পরিণত হয়েছে, রামগড় কা সিপিএম। ওখানে গব্বর সিং ঘুরে বেড়াচ্ছে, গব্বর সিং। কে বলেছেন? ওদের দলেরই যারা অভিজ্ঞতা বলছে, রামগড় কা সিপিএম। যে উচ্চ মাধ্যমিক যে অঙ্ক পরীক্ষা, তাদের সিলেবাস বইগুলো 10 নম্বর একটা প্রশ্ন আছে, তা সংসদ বলে দিয়েছে যারা এটা আমি এটা নিয়ে এটা হচ্ছে পলিটিক্যাল বা বিরোধীরা বলছে যে অ্যাটেন্ড করলে 10 নম্বর দিয়ে দেওয়ার পরীক্ষায়, এটা যে ভোটের আগে একটা তোফা ছাত্র। বেশ করেছে দিয়েছে। যদি এটা প্রশাসনিক বিষয়, সবসময় কথা বলা যায় না। যদি প্রশ্নে কোথাও একটা জটিলতা থাকে, সেখানে যদি পরীক্ষা নিয়ামক সংস্থা সিদ্ধান্ত নেয় যে অ্যাটেম্প করলে ওটাই নম্বর দেওয়া হবে, কারণ একটা জটিলতার অবকাশ আছে, ঠিক কাজ করেছে, বেশ করেছে। ওটা একবারও তো বলে দেয়নি যে তৃণমূল পরিবারের ছেলেদের ওটাকে পুরো মার্কস দেবে, সিপিএম হলে দেবে না, বিজেপি হলে অর্ধেক দেবে, কংগ্রেস হলে অমুক দেবে, তো বলেনি। যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে একটা প্রশ্ন নিয়ে একটা জটিলতার একটা এসছে, সেখানে যদি বোর্ড বলে থাকে এটা 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 অ্যাটেম্প করলেই এখানে নম্বরটা দেওয়া হবে, তো সকলকে দেওয়া হবে। তাতে রাগ কিসের এদের আছে? ভোটের আগে পাহাড়ে ধস বিজেপির কাঠিয়ানি বিজেপি বিধায়ক আছে তৃণমূলে যান। বিজেপি তো আগাগোড়া ধসের উপরই আছে, বিজেপি পুরোদস্ত ধসের উপরেই আছে। পাহাড়ের বিধায়ক চলে এসছেন, মাননীয় ব্রাত্য বসু, মাননীয় ডক্টর শশী পাঁজার হাত দিয়ে জয়েন করেছেন। বিজেপির আরো অনেক বিধায়ক, নেতা, এমনকি সাংসদও যোগাযোগে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুললে তারা আসবেন, দেখতে থাকুন। আবার সবাইকে সবসময় ভোটের আগে নেওয়া যায় না, কিছু লোক ওখানে আপাতত থাকুক, ভেতরে থাকলে অন্তত খবরগুলো তো সন্ধ্যেবেলা নিয়মিত চলে আসবে। বলছি যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, উনি বলছেন আমি 13 বছর ধরে রাজনীতি করি, অথচ দেখছি যে এক বাম নেতার কন্যা উনি জয়েন করছেন, নতুন নতুন অনেকে জয়েন করছেন। তা উনিও পার্টির কাছে আবেদন করেছেন যে ওনাকে দুর্গম বা যে কোনো জায়গা থেকে ওনাকে। এবং এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয়, এটা সম্পূর্ণ বিজেপি দলের বিষয়। কাকে কে নমিনেশন দেবে, কাকে কেউ, এর মধ্যে এটা আমাদের সাবজেক্টই না। কিন্তু আমরা আবার বলছি যে পুরনো যারা বিজেপি করেছেন তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে তৎকাল দলবদলু বিজেপিরা। ফলে এখন যদি কেউ 15 বছর করে থাকেন, তাকে বসে বসে অন্যের নামে এখন জিন্দাবাদ বলতে হবে। আর এই দল বদলু বা তৎকালরা এসে যে ছড়ি ঘোরাবে,
তো তাদের নেতৃত্ব মেনে নিতে হবে। আপনি যদি বিজেপি কর্মী হিসেবে রিঙ্কু দেবীর কথা বলেন, যে তিনি যদি বলেন যে আমি এতদিন ধরে বিজেপি করছি, আমি নমিনেশন চাই, বলতেই পারেন, কিন্তু তার দল এখন তো হাইজ্যাকারদের হাতে চলে গেছে। ফলে তারা এখন সে পুরোনো দিনের লোকদের, পুরোনো কর্মীদের বিশ্বাস করবে কিনা, দেবে কিনা, নাকি এসব নয়া দলবদলুদের নিয়ে মাতামাতি করবে, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। দিলীপ বাবুকে আর একটু অস্বস্তির মধ্যে ফেলবে। এটা আমি বলতে হবে। দিলীপবাবু তো সমর্থন করছেন। দিলীপবাবু বলছেন যে উনি হচ্ছে আমার থেকে আগে পার্টি করেন, ওনার একবার ইচ্ছা হয়েছে আমি এমএলএ এমপি আমি হয়ে আবার বলছি, কে কার ওই ওই দলের, ওটা বিজেপি কে প্রার্থী হতে চাইছে না চাইছে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বিজেপির এই সমস্যাটা, আদি বিজেপিরা খুব সংকটে আছে, কারণ যারা তৎকাল বিজেপি তারা এসে পার্টিটা হাইজ্যাক করছে। এবার রিঙ্কু দেবী কার স্ত্রী, আমি তার মধ্যে ঢুকছিও না, দিলীপ বাবুর স্ত্রী, আমি ওর মধ্যে ঢুকছিও না। কোনো ব্যক্তি যদি এই যুক্তিতে বলেন যে আমি এত বছর ধরে বিজেপি করি, আমি কেন পাবো না, তার বলার অধিকার আছে। কিন্তু বিজেপিতে এখন পুরনো কর্মীরা, তাদের বুঝতে হবে যে দলটা হাইজ্যাক্ট হয়ে গেছে, ফলে তারা সেটা দেখতে পাবেন, বুঝবেন, তাদের দল ভাগ হয়ে গেছে। এখন যারা দল হাইজ্যাক করেছে তৎকাল বিজেপি, তারা ছড়ি ঘোরাচ্ছে। এসআইআর এর গেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে আবার একজনের মৃত্যু, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এসআইআর নিয়ে মৃত্যুর মিছিল চলছে এবং এর জন্য দায়ী জাতীয় নির্বাচন কমিশন। বৈধ ভোটার একদিকে, অন্যদিকে বিএলও, দুদিকেই উদ্বেগ, আতঙ্ক, হার্ট অ্যাটাক, মৃত্যু, আত্মহত্যা, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করার সময় চিঠি বারবারও দিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি এই বিপদগুলো কিন্তু পয়েন্ট আউট করছেন। এই মৃত্যুর মিছিলের জন্য নিশ্চিতভাবে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশন দায়ী। বিনামূল্যে সংস্কৃতি বা দান খয়রাতির বলবো না, ওটা কোর্টের ব্যাপার, বাকি